একজন নারী, একজন মা, একজন স্ত্রী, যিনি হারিয়েছেন তার জীবন সঙ্গীকে, তবে থেমে যাননি। রান্না করা ছিল যার শখ, তাই এখন তার সবচেয়ে বড় পরিচয়। একা হাতে গড়ে তুলেছেন কক্সবাজারের সবচেয়ে বড় ক্লাউড কিচেন। বলছি জনপ্রিয় মুনার হেসেলের কর্ণধর মুনা আপুর কথা। কাজ শুরু করার পরে ওই আমার হাজব্যান্ড এটা করে দিছিল আর কি। তাই? ও যেভাবে করে দিছিল এখনো আছি। ও যে বছর মারা যাবে ওই বছরই আমাদের ঘর করার কথা ছিল। ভাইয়া নাই? না, ও মারা গেছে আপনার 2023। একটা সময় আসে যখন সবকিছু ভেঙে পড়ে, স্বপ্ন, সম্পর্ক, নিশ্চয়তা। কিন্তু সেখানেই নারী থেমে যান না। ভাঙা ইট দিয়ে নতুন করে ঘর বানাতে জানেন তিনি। চোখের জল মুছে বুকের ভেতর শক্তি জাগিয়ে আবার শুরু করেন নতুন পথ চলা। একটা জবে ঢুকি, আমি টিচার ছিলাম একটা স্কুলে। আচ্ছা। ও তখনও করছি, স্ট্রাগল করছি। তখন আমার হাজব্যান্ড চাচ্ছে করব না, তখন এই চাকরি ছেড়ে দিলাম। চাকরি ছাড়তেই কষ্ট বেশি হয়েছে। একটা মেয়ে তো চাকরি করাটা কষ্টকর, 3টা বাচ্চা সামলানোর পর আবার স্কুলে যাওয়া, পড়ানো। তারপরও ওই স্টুডেন্টগুলো আমার বাচ্চার মতো হয়ে গেছিল। আমি মনে হয় বছর 2 কান্না করছি। এ কথাটা নিশ্চয়ই শুনেছেন, যিনি রাধেন তিনি চুলও বাঁধেন। নারীর একই সাথে বহু কাজ সমাধা করার যে অসীম ক্ষমতা সৃষ্টিকর্তা দিয়েছেন তা বোঝাতে এ কথার ব্যবহার। জীবনের প্রতিটি বাঁকে, প্রতিটি কঠিন মুহূর্তে নারী যেন এক অদৃশ্য যোদ্ধা। ঝড় এলে সবাই যখন আশ্রয় খোঁজে, তখন অনেক নারী নিজেই হয়ে ওঠেন আশ্রয়। সংসারের হাল ধরা, সন্তানের ভবিষ্যৎ গড়া, নিজের কষ্ট লুকিয়ে অন্যদের মুখে হাসি ফোটানো, এগুলো যেন তার নিত্যদিনের লড়াই। ঠিক এমনই এক নারী যোদ্ধার গল্প আমাদের মুনা আপু। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। এই মুহূর্তে আছি কক্সবাজারে। এই কক্সবাজার শুধু সৌন্দর্যের গল্প নয়, এটি সংগ্রামেরও গল্প। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আর সময়ের নানা পরিবর্তনের মধ্য দিয়েও এই অঞ্চল নিজের অবস্থান ধরে রেখেছে। এই সমুদ্রভূমির মতো এখানকার মানুষেরও আছে নানা সংগ্রামের গল্প। আজকে আমরা আবারও কক্সবাজারের সেই ঐতিহ্যবাহী বিখ্যাত খাবার মোচা খেতে যাব। কয়েকদিন আগে আমি এসেছিলাম বাকখালী নদীর উপরে, মোচা দিয়ে ইফতার করে গিয়েছিলাম। আপনারা অনেকেই দেখেছেন এবং খাবারটি সম্বন্ধে অনেকেই জানতেও চেয়েছিলেন। যদিও দুপুরের খাবার খাবো দেখে বেরিয়েছিলাম, তবে তাতে বড়সড় বাধা হয়ে দাঁড়ালো কক্সবাজারের অসম্ভব জটিল ট্রাফিক। প্রথমত রাস্তায় চলছে সংস্কারের কাজ, তার উপর কেউ মানছে না নিয়ম। প্রয়োজনের তুলনায় খুবই সরু রাস্তা নষ্ট করছে মানুষের সময়। ছুটির দিনগুলোতে এই দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে একটু শান্তির খোঁজে, কিন্তু ফিরে যান দুর্ভোগ আর বাজে অভিজ্ঞতা নিয়ে। যাব মুনা আপুর বাসায়, শুনবো তার গল্প। একজন নারী উদ্যোক্তা কিভাবে একটা পেজ দিয়ে এবং খাবারের ব্যবসাটা সফলভাবে কক্সবাজারে চালিয়ে যাচ্ছেন, সেই গল্প আপনাদের শোনাবো। আর মজাদার ওনার বিশেষ খাবার মোচা এবং অন্যান্য খাবার নিয়ে কথা বলবো। তো চলেন, মানুষের এই মেলায় বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে আমরা খাবারের সন্ধানে যাই। যখন রামুতে পৌঁছলাম তখন সন্ধ্যা পেরিয়ে রাত। যেখানে দুপুরের খাবার খাওয়ার কথা ছিল, সেটা হয়ে গেল রাতের খাবার। মুনা আপু প্রচন্ড ধৈর্য নিয়ে বসে আছেন আমাদের জন্য। আমাদের আসার কথা ছিল হচ্ছে দুপুরবেলা, দুপুরের খাবারটা এখানে খাওয়ার কথা ছিল, কিন্তু একে তো আমরা একটু দেরি করেছি বের হতে, আর এত ট্রাফিক আজকে কক্সবাজার, স্পেশালি ইনানি থেকে কক্সবাজারের আসার যে রোডটা, যাওয়া এবং আসা বোথ সাইডে, এবং এই সময়টা এত ভিড়, এই কারণে আমাদের প্রচণ্ড দেরি হয়েছে। যখন দেরি হয়ে আমরা দুপুরের লাঞ্চটা মিস করে ফেলেছি, আমরা আবার একটু নিচে নেমেছিলাম। যাই হোক, আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের সেই মুনা আপুর মুনার হেসেল। এইখানে ওনার নাম্বার টাম্বারও দেওয়া আছে। রসনার অভিযাত্রে স্বাগত মুনা হেসেল। ওনার একটা ফেসবুক পেজ আছে মুনা হেসেল নামে। তো চলেন ভেতরে যাই, দেখি মুনা আপুর সাথে দেখা করি, অ্যান্ড আমরা খাবার দাবারগুলো খেতে পারি কিনা। এখন ওনাকে অনেক প্যারা দিচ্ছি, অনেকক্ষণ ওয়েট করিয়েছি। চলেন ভেতরে গিয়ে কথা বলি। এত রাতে আসাটা হচ্ছে উচিত হয়নি, মানে উচিত হয়নি বলতে, যেহেতু কথা দিয়েছি আসতে তো হবেই, বাট আমাদের আরও আগে আসলে ভালো হতো। বাড়িতে প্রবেশ করতেই দেখলাম ডেলিভারির জন্য গাড়ি দাঁড়ানো। ভেতরে প্রবেশ করে দেখলাম সুন্দর একটি কেক প্রস্তুত ডেলিভারির জন্য। মুনা আপু, সালামু আলাইকুম, ভালো আছেন? আমরা চলে আসছি কিন্তু। তো মুনাপুর বাসায় এসেই হচ্ছে শুরুতে এরকম একটা সুন্দর কেক দেখলাম। এটা অবশ্য এখন ডেলিভারি যাবে, আপু মাত্রই তৈরি করে পাঠিয়ে দিচ্ছে, দাঁড়িয়ে আছে ডেলিভারি বয় নেওয়ার জন্য। খুবই সুন্দর। কি নাম? মেরিসা। আমি জানি না মেরিসা আপু ভিডিও দেখবেন কিনা। হ্যাপি বার্থডে আমাদের পক্ষ থেকে। আপনার খাবার সব ফোকাসড হচ্ছে আপনার এরিয়া ভিত্তিক, এইটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমাদের যেহেতু আমরা কক্সবাজারের ট্রেডিশনাল ফুডগুলাই সবাই একটু চাই,
তো খাবারটা তো দূরে নেওয়া যায় না, এজন্য যারা কাছের বা কক্সবাজার জেলার মধ্যে যারা আছে তারাই যেহেতু অর্ডার করে, তারা ওই ট্রেডিশনাল খাবারটাই অর্ডার করে। মানে তাদের পরিচিত খাবার, আগের যুগে যে খাবারগুলো হতো, এখন তো সবাই ঘরে ঘরে ওই পিঠাপুলিগুলো তৈরি করতে পারে না, বা সময়ের অভাব, সবার ব্যস্ততা, ওই কারণে আসলে এবার সবাই এখন পেজের প্রতি আস্থাশীল। তো এই আমাদের স্থানীয় খাবারগুলাই বেশি অর্ডার করে আর কি। পর্যটকরা কি এই এই খাবারের অর্ডার আসে পর্যটকদের কাছ থেকে? হ্যাঁ হ্যাঁ, অনেক আসে, এবং এটা হোটেল রামাদায়ও আমরা অনেকগুলো প্রোগ্রাম করেছি, বিভিন্ন হোটেলে প্রোগ্রাম করেছি, যার মাধ্যমে আমাদের এই মোচা সব কিছু নিয়েই একটা ইয়া হয়েছে, প্রচারণা হয়েছে, যার কারণেই এই পর্যটকরা আসার আগেই নক করে, তারপর আসলে আমরা পাঠিয়ে দিই আর কি, ওরা যেখানে থাকে এখানে হোম ডেলিভারি করে দিই। এই মোচা খাবারটা আসলে কি, এর বিশেষত্ব কি আর কিভাবে এটা আসলো? হচ্ছে, মোচাটা হচ্ছে আগেকার যুগে মোচাটা খেত দূর দূরান্তে যারা কাজ করতে যেত, বা এই গাছ কাটতে যেত, বা কোনো একটা কিছু করতে যাওয়ার আগে ওই মোচাটা করে নিয়ে যেত। ওইটা ক্যারি করা ইজি ছিল, প্লাস এটা নষ্ট হয় না, কলা পাতায় মুড়িয়ে নিয়ে গেলে এখানে জুল বা এই টাইপের কিছু থাকে না, এই জন্য ওই তখন থেকেই শুরু। তো পরবর্তীতে আমাদের কক্সবাজার জেলায় এটা যারা প্রেগনেন্ট হলেই এখন বেবি শাওয়ার যেটা করে, তো ওইটা কিন্তু আমাদের এখানে কক্সবাজারে এই মোচা নিয়েই করে, মানে মোচা নিয়ে যায়, সবাই মিলে আনন্দ করে। তো পরবর্তীতে এটা এখন এমন অবস্থা হয়েছে, ওই ফ্রেন্ডরা মিলে একসাথে মানে একটা পার্টি করবে বা শুক্রবারে কিছু একটা করবে, তখন একটা মোচার অর্ডার করে। মুনাপুর গাছের আম দিয়ে এই শরবতটা করা আমাদের জন্য, চলেন একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ। ও টক টক ঝাল ঝাল, মজা তো। যদিও বেশিরভাগ খাবার আগে থেকে প্রস্তুত ছিল, তবে পিঠা গরম খেলে ভালো লাগবে দেখে আপু আমাদের আমন্ত্রণ জানালেন কিচেনে। ঢুকেই দেখলাম বিশাল ঝকঝকে এক রান্নাঘর। আপুর কিচেন তো মানে হেসেল তো আসলে বিশাল। এটা মানে কাজ শুরু করার পরে ওই আমার হাজব্যান্ড এটা ইয়া করে দিছিল আর কি, তাই? ও যেভাবে করে দিছিল এখনো আছি। ও যে বছর মারা যাবে ওই বছরই আমাদের ঘর করার কথা ছিল। ভাইয়া নাই? না, ও মারা গেছে আপনার 2023 সালে। 3 বছর হলো আর কি, 21-20 তারিখ। তার মানে শুরুটা হচ্ছে ভাইয়ার হাত ধরে, ভাইয়া যখন ছিল তখন। অবশ্যই অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, কমফোর্টেবলি সবকিছুই চলছে, বাট স্টিল এই জিনিসটা যে বড় হচ্ছে এটা অনেক ভালো লাগার মতো একটা ব্যাপার। এখন আমরা কি দেখবো এখানে তৈরি হবে কি? এখানে হচ্ছে আমাদের কক্সবাজারের সবচেয়ে জনপ্রিয় যে পিঠাটা, খুব বেশি জনপ্রিয় এই পিঠাটা, এটা হচ্ছে দুপাইজ বলে, বিন্নি চালের পাটিসাপটা বলে, বাইরে যারা আছে বা আমাদের এখানে যারা আছে তারা দুপাইজ বলে আর কি। তো এটা দেখাবো এখন। আচ্ছা, আমরা একটু দেখি আপু কিভাবে কি করে। এটা হচ্ছে চালটা গুঁড়া করার একটা নিয়ম থাকে, রাতে চালটা ভিজিয়ে রাখতে হয়, বিন্নি চাল যেটা স্টিকি রাইস যেটা আছে ওটা চালটা ভিজিয়ে রাখতে হয়। তারপর হচ্ছে আপনার সারা রাত ভিজানোর পরে পানি ঝরাতে হয়। এটা আবার আপনি ফ্যানের নিচেও শুকাতে পারবেন না, রোদেও শুকাতে পারবেন না, এমনি কাপড়ের উপর 1 ঘন্টা শুকানোর পরে ব্লেন্ড করতে হয়। মানে রেখে দিতে হবে, কোনো কিছু দিয়ে? না, কোনো কিছু দিয়ে শুকানো যাবে না, মানে পাতলা করে বিছিয়ে এমনি শুকাতে হবে। তারপর হচ্ছে এই যে একটু লবণ আর পানি দিয়ে এটা মেখে নিয়েছি আমি, ব্লেন্ডারে ব্লেন্ড করে এটা মেখে নিয়েছি। তারপর ওই চালনি আছে না আমাদের, ওই চালনি দিয়ে এটা ওই ভাপা পিঠার যে গুঁড়িটা করে ওইরকমই আর কি, অনেকটাই। মানে প্রক্রিয়াটা যেটা আপু বললো সেটা একটু জটিলই আছে বলা চলে, আর দেখতে আমাদের ভাপা পিঠার যে চালটা তৈরি হয় ওটার মতো হলেও তৈরি হবে কিন্তু এটা দিয়ে দিতে হয়, এটা দিলে এমনি হাত দিয়ে দেওয়া যায়, এটা দিয়ে দিলে সুন্দরভাবে পড়ে আর কি এটা। আচ্ছা, ডিরেক্ট ওই চালটা চলে গেল এখানে? চালের গুঁড়াটা গিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া। ফ্রেশ নারকেলটা দিতে হয়। এটা যদি দেশের বাইরে যখন নিয়ে যাই তখন এটা আমরা খেজুরের গুড় দিয়ে ভেজে নিই, যেটা পুলি পিঠার ওই নারকেলটা যেভাবে ভাজে ওভাবে ভেজে তারপর দিই। এটা দেশের বাইরেও নিয়ে যাই, যারা খুব পছন্দ করে তারা যখন নিয়ে যায় তখন আমি ওভাবেই দিই, যাতে পিঠাটা নষ্ট না হয় আর কি। তার মানে এটা অনেক দূর পর্যন্ত চাইলে এখান থেকে কিনে আমরা বাসায় নিয়ে যেতে পারবো। পার্সেল যেহেতু দেশের বাইরে। এইভাবে দিতে হবে, এই ফ্রেশ যে নারকেল দিয়ে এখন আমরা খাবো এইভাবে দেওয়া যাবে না, অন্যভাবে তৈরি করতে হবে। এইভাবে দিলে গন্ধ হয়ে যাবে।
আচ্ছা। ওই নারকেলটা যেহেতু ইয়া হয়, তেল ছড়াবে এই জন্য। চিনিটা যে যেমন পছন্দ করে আমাদেরকে বলে দেয়, মানে ডায়াবেটিস রুগী হলে আমি কতটুকু চিনি দেব বা চিনি আদৌ দিব কিনা। চিনি ছাড়াও খাওয়া যায় এটা। আরে এটা তো পাটিসাপটার মতো হয়ে গেল আপু। হুম 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 একটা এটাই। ইউনিক, মানে আমি ভেবেছিলাম এই অন্য যে কিছু হবে প্রথম। এটা বললাম না, বিন্নি চালের পাটিসাপটা বলে যারা বাইরে ইয়া করে, হ্যাঁ, এটা হচ্ছে ওই বিন্নি চালের পাটিসাপটা বলে। এই মাত্র নামছে, এখনো বেশ তাপ রয়ে গেছে, বাট এখন খেলে আপু বলছে একটু ভালো টেস্টটা পাওয়া যাবে। চলেন মুনা হেসেলের মুনা হেসেলের প্রথম খাবারটা বিসমিল্লাহ করা যাক। বিসমিল্লাহ। লাইফে আমরা পাটিসাপটা কোনটা খাই, যেটা রুটির মতো তৈরি করে বানানো হয়, ওটা একটা আলাদা স্বাদ, বাট দিস ওয়ান, এটা কেমন লাগছে আমি আপনাকে বলি। লাইক আপনি আম, ছোট ছোট ক্রাঞ্চি যদি হয় এবং সেই ছোট ছোট ক্রাঞ্চ দিয়ে যদি আপনার একটা পাটিসাপটা পিঠা বানানো যায়, এটার টেস্টটা ওই রকম। খুবই সিম্পল, ভেতরে আছে শুধু চিনি আর নারকেল, কিন্তু এই যে চালটা যে ঝরঝরা যে চালটা দিয়ে এটা যে একটু শক্ত শক্ত হয়ে গেল, হালকা ভাজা ভাজা হয়ে গেল, এইটার একটা স্বাদ প্লাস নারকেল আর চিনি। খুবই সিম্পল জিনিস, কিন্তু এর স্বাদ হচ্ছে দুর্দান্ত। আমি এটা আগে খেয়েছি, কিন্তু সত্য বলতে আমার কাছে তখন, আমি রেস্টুরেন্ট থেকে খেয়েছি, আমার কাছে তখন এতটা ভালো লাগে না। আজকে এটা এইখানে দাঁড়িয়ে খাওয়ার পর আমাকে যতটা ভালো লাগছে আর কি। এখন কি তৈরি হচ্ছে? এখন আমি ওই আমাদের একটা পাক্কম পিঠা বলে, এটা কোন অঞ্চলে হয় জানি না, কিন্তু আমাদের কক্সবাজারে এটা খুব ফেমাস একটা পিঠা। বিশেষ করে ওই আপনার ইয়া যদি হয় আর কি, এই বৃষ্টির দিনে। হ্যাঁ, হ্যাঁ। বৃষ্টির দিনে এটা বেশি মজা লাগে। এখন আপনার যে পারিবারিক অবস্থান আমি জানলাম বা শুনলাম, এই অবস্থানে থেকে এই যে আপনি একটা উদ্যোগ নিয়ে নিজের একটা ব্যবসা পরিচালনা করছেন, কি আমি ধরনের ডিফিকাল্টিজ এসছে? আমি ফার্স্ট টাইম, আমি মূলত গ্রাম থেকে, গ্রামে বড় হয়েছি। তো যখন আমার হাজবেন্ড আমাকে দেখতে যায় তখন ও বলল লেখাপড়া করতে পারবে, তখন আমি এলএলবি অ্যাডমিশন নিয়েছি। আচ্ছা। তারপর বিয়ের পরে বলতেছে বলে আমাদের ফ্যামিলি তো তুমি রাতে গিয়ে ক্লাস করবে, ওই জিনিসটা তো অ্যালাউ করবে না। তো আমাদের ওই হাজবেন্ডের ফ্যামিলিটা বিশাল। তো আমার আমার নানা বাড়ি দাদা বাড়ি ওইটাও বিশাল, কিন্তু এখানে হচ্ছে কেউ বের হবে বা কিছু একটা করবে এটা কল্পনাই করা যায় না। ইভেন তখন তো ওই এলএলবিটা হচ্ছে রাতে, হুম। ক্লাসটা রাতে করা হতো। তো ও বলতেছে রাতে করতে পারবে না, ওইটার থেকে আসলে আর লেখাপড়াটা করা হয় নাই। এই যে আমার যারা ভাড়াটিয়ারা আছে, আমি কাউকে ফেলে গেতাম না, আমি অনেক কিছু বানাতাম আমার বাচ্চাদের জন্য, আমি প্রতিদিন বানাতাম। তা আমি ওদেরকে দিতাম, ওরা বলতেছে আল্লাহ এত মজার খাবার আমরা তো বাইরে পাই না, আপনি আমাদেরকে দেন, আমরা কিনে নিই, আপনি একটা প্রাইস ইয়া করেন। তো ওখান থেকে যে বলছে সেও উদ্যোক্তা, সেও এখন অনেক বড় উদ্যোক্তা। তারপর ওখান থেকেই শুরু, এরপর থেকে মনে হয় আমি রান্নাঘর থেকে আমি আমার বিছানায় ছিলাম মনে হয় 2 থেকে 3 ঘন্টা। মানে 2016 সাল থেকে এই 2021 পর্যন্ত টানা আমার একদম অসম্ভব ব্যস্ততা যাকে বলে। করোনাতে যেহেতু দোকানপাট চারিদিকে বন্ধ ছিল, তো পুরা টাইমটাই আমি খুব ব্যস্ততার মধ্যেই কেটেছে আমার। আপনার কাছে কি এই কাজ করতে করতে কখনো মনে হয়েছে যে না, আমি আসলে সঠিক পেশাটা নেই নেই? না, আমার কখনো মনে হয়নি। কারণ আমি হচ্ছে আমার একটা সময় ইচ্ছে হতো সবাইকে আমি খাওয়াতাম। আমি শ্বশুরবাড়িতে আসার পরও সবাইকে এই রান্না করে খাওয়ানো তো আমার একটা নেশা ছিল। তো ওই জায়গা থেকেই আরকি আমার, এটা হচ্ছে কলা পাতা বা কাঁঠাল পাতা এই টাইপের কিছুতে বানাতে হয়। একটু এটা ঘি গেল না? ঘি বা তেল মিক্স করা থাকে এটা আমার। আচ্ছা, দেখতে মনে হচ্ছে মিষ্টি, হ্যাঁ, মানে এটা মিষ্টি পিঠা। চমচম সাইজের মিষ্টি যেরকম হয় ওরকম। হ্যাঁ। আচ্ছা, এটার প্রসেস এখনো বাকি, এখন এটা ই করা হচ্ছে হাত হ্যাঁ, দিয়ে। হ্যাঁ, হ্যাঁ। এটা কিন্তু ওই পাতলা যে আগেকার যুগের ওই যে পাতলা যে কড়াইগুলা, ওগুলাতে বেশি ভালো হয়। ফ্রাই প্যান তো একটু মোটা, হ্যাঁ। কারণ এখানে তাপ বেশি লাগতে হয় পিঠাটা ফোলার জন্য আর কি। এটা কোন কোন অঞ্চলে হয় আমি জানি না, তবে আমার মনে হয় এটা আমাদের কক্সবাজারেরই পিঠা।
আমি দেখি নাই বাইরে আগে। আছে তেলের পিঠা, ওইটা জানি তেলের পিঠাটা হয়, কিন্তু আমাদের কক্সবাজারে এটা আমি দেখছি আর কি। এখানেও হচ্ছে এগুলো সব আমার গাছের কলা, আমার গাছের মধ্যে প্রচুর কলা আছে, যেহেতু আমার কলা পাতা লাগে। হ্যাঁ, হ্যাঁ। আমি গত বছর কি করছি, অনেকগুলো কলা গাছ লাগাইছি, দেখি আমার 3 চড়া কলা নামছে, ওই কলা দিয়েই পিঠাটা মাখানো। সত্য বলতে আমি কিছুদিন আগে কক্সবাজার এসেছিলাম, আচ্ছা আচ্ছা, তখন আমার পরিচিত এক ফ্যামিলি থেকে আমাকে একটা মোচা বানিয়ে খাইয়েছিল। ওটা দেখছি সেই আমি, ভিডিওটা হ্যাঁ। আমি দেওয়ার পরে তখন ওইটা দেখে এত পরিমাণ মানুষ আমাকে, ভাই কোথায় পাবো কোথায় পাবো, আচ্ছা আচ্ছা, তা আমি তো কি বলবো, আমাকে তো বাসা থেকে খাইয়েছে। হ্যাঁ হ্যাঁ, তা আমি পরে বলেছি আমি যে না, এটা বুঝতে আসলে পারছি এরকম ওইটা না। যে বাছাই করছে, ওটা বুঝতে পারছি। তো আজকে হচ্ছে আপনাদের জন্য এই পরবর্তীতে যে আসা, যে কোথায় পাবেন, এই যে আজকে সেই জায়গাতে নিয়ে আসছি। আমি পেজটা অবশ্যই মেনশন করে দিব, সাথে আমি সাইনবোর্ডের একটা ফটো নাম্বার সহ দিয়ে দিব। আসলে 3-4 দিন আগে জানিয়ে আসবেন আপুকে, মুনা আপু হ্যাঁ, আগে পাঠিয়ে দিবে। আগে বলতে হবে, আগে না বললে আমার ওই তৈরি করাটা সব পসিবল হবে না। তৈরি করা, বাজার করা সবকিছু। তো আবারও হচ্ছে এই দেখেন সবগুলো পিঠা আমার হাতে। তো আপু বললো আবার একটু গরম গরম একটা খেয়ে দেখেন কেমন লাগে। এটা আমার জন্য একদম নতুন অভিজ্ঞতা, আমি আগে কখনোই খাইনি এই পাক্কন পিঠা। চলেন, গরম তো অনেক, তারপর একটা কামড় দেওয়া যাক। বিসমিল্লাহ। প্রথম যে জিনিস আমার মুখে আসছে সেটা হচ্ছে মৌরির স্মেল। তো ওই মৌরির ঘ্রাণটার ভিতরে খুব ভালোভাবে আছে। আর আপু যে বললো কলা দিয়ে বানানো, এটা কলার একটা স্মেলও আছে, হালকা সুইট, অনেক বেশি মিষ্টি না। আর ফ্রাই করার কারণে এমনিতে ফ্রাইড আইটেম একটু বেশি মজা হয়ে যায়, যে কোনো জিনিস বেশি ডিপ ফ্রাইড করবেন খেতে মজা লাগবে। আর এটার ভিতরে ফ্লেভারগুলো একসাথে মিশে চমৎকার একটা জিনিস। হালকা ফ্লাফি, আবার ওই যে একটু নরম নরমও আছে, একদম ক্রিস্পি হয়ে যায় নাই। অসাধারণ খেতে। বেস্ট হচ্ছে মৌরির ঘ্রাণটা, আমি খুব পছন্দ করি এটা এবং খুব ভালো লাগছে আমার কাছে। এটা বৃষ্টির সময় খেলে আপনার খুব ভালো লাগে যেটা। আমি এখনো খুব মজা পেয়েছি এটাকে। এটা হচ্ছে তালের পিঠে। আপু বলে এটা তালের পিঠা, বাট এটা মনে হচ্ছে কোন কোন আইসক্রিম। আইসক্রিম? আমরা এটাও ঢাকা পাঠায়, পুরা শীত এটা ঢাকা যায়, এটাও পুরা নেওয়া শীতে যায়। নষ্ট হয় না। হ্যাঁ, আচ্ছা, এই পিঠাটাও নষ্ট হয় না, এটা এটা এই 3টা পিঠা নষ্ট হবে না। আর এটা দিলে ভেজে দিতে হয় গরমে, আমি তারপরও দিই না, শীতের মধ্যে পাঠাই আর কি। উইন্টারে আসলে তাহলে যারা হ্যাঁ, নিতে হ্যাঁ, পারবেন গরমে নিয়ে যেতে পারবেন ইয়া ঢাকার করি না। জন্য। আমরা হচ্ছে প্রিপারেশন তো আপু আগেই করেছি, একটা স্পেশাল খাবার অলরেডি লুকানো আছে যেটা আপনাদেরকে দেখানো হয়নি, আমি বলছিলাম, সেটা হচ্ছে মোচা। আর মোচার বিশেষত্ব, মোচা কেন বানানো হয়, কিভাবে হয়, এটা আমি আগেও আপনাদেরকে সাথে শেয়ার করেছি। আজকে আপুর মুখে আবার আপনাদেরকে বললাম। বাট ওই দিন খেয়েছিলাম হোমমেড মোচা, মানে একদম আমার এক ফ্রেন্ডের, আমার এক কলিগের ছোট ভাই, তার বাসায় তারা নিজেরা তৈরি করেছিল, কোনো প্রফেশনাল লোকের কাছ থেকে না। আজকে আমরা হোমমেড মোচা খাবো, কিন্তু অ্যাকচুয়ালি মোচা যে কীরকম হতে পারে সেই ব্যাপারটা আজকের মোচাতে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারবো। কারণ এই মোচা আপু ঢাকা থেকে শুরু করে বিদেশিরা পর্যন্ত এসে খেয়ে গিয়েছে, কক্সবাজার যারা আসে খায়, এবং বেশ একটা সুনামও রয়েছে। এই ছিল, এই আচ্ছা, জন্য আমি ছোট চিংড়ি মাছ অ্যাড করে এটা তো বেশি ইয়া মজা করছি ছোট আর কি। চিংড়ি খেতে আমার কাছে। আমি হ্যাঁ, আমি এটা অবশ্য আমাদের চিংড়ির অত ভক্ত না, তন্নি জানে, কিন্তু আমার ছোট চিংড়ি ভালো লাগে। ছোট চিংড়িটা আমারও খুব ভালো লাগে। আর এটা এটা হচ্ছে রোস্টের ঝুল, রোস্টের ঝোল। এটা ওই টেবিলে নিয়ে যাব। হ্যাঁ চলেন, আমরাও এখানে হেল্প করি একটু আপুকে। আপনারা ওইটা আমি নিয়ে যান। মোচাটা নিয়ে যাই। মোচাটা হচ্ছে আপু তো আমার মনে হয় প্রচুর পরিমাণে জিনিসপত্রের ভিতর দিয়েছে, বেশ ভারী, আমি হাতে উঁচু করে বুঝতে পারছি। আসো না, এটা আমরা ওইদিকে যাই। চারজনের মোচা। হ্যাঁ, এই জন্যই অনেক ভারী। ঠান্ডা পানি দেওয়া আছে। 4 জনের মোচা। 4 জনের মোচা আপনাদের জন্য। শুধু আমি দুইটা আইটেম বাড়াই দিছি, ওটা হচ্ছে কাবাব দিছি। হ্যাঁ, কাবাব আমার করা ছিল এই জন্য। আর ধরেন হচ্ছে একটা শিমের ভর্তা দিছি আলাদা করে, আর বাকিগুলো সব মোচাতে থাকে, নরমালি যেটা থাকে। নরমালি সব মোচাতে। বাকি যা এই যা যে মোচা, হ্যাঁ, 4 জনের যে মোচা, আপনি একটু আমাকে আইডিয়া দেন, যদি 4 জনেরটা কেউ নেয় তার কত দাম হতে পারে? এটা 2800 টাকা। 2800 টাকা। আর যদি আপনার একটু 2 জনের জন্য নেয়? 2 জনের নিলে দুইজনের হলো 2000 টাকা পড়বে, কারণ আস্ত মুরগিটাই মুরগিটা থাকে। যাবে। আস্ত মুরগিটা থাকে এখানে, শুধু ভাত আর কয়েকটা আইটেম শুধু একটু কমাই দেওয়া হয় আর কি। তাহলে 4 জনেরটা নিলেই আমার মনে হয় লাভবান হবে, লাভবান, কারণ হ্যাঁ। 800 টাকায় আরো এক্সট্রা 2 জনের খাবার পেয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে আমি ঝুলের সাথে সবকিছু দিয়ে দিই। এগুলা কিন্তু আমাদের এখানকার মানুষরা খুব পছন্দ করে, পাঠাগুলা। আমি নিজেও খাই, আমি পা খাই, তাই? চামড়া খাই, আচ্ছা, আমি আচ্ছা। কলিজা খাই। এটা কিন্তু মেহমানদের দেওয়ার নিয়ম নেই, আমি খাই। কিন্তু আমরা ডেলিভারি দিলে ওগুলা দিয়ে দিই, কারণ এগুলা পছন্দ করে আমি সবাই। নিজেও অনেক পছন্দ করি, আমি খাই এগুলো। সত্য বলতে হচ্ছে আমি
আপুর সাথে কথা হওয়ার পরে আমি আসলে ওই এক্সপেকটেশন ছিল না আমার যে এত দ্রুত এত কিছু আয়োজন হয়ে যাবে, কিন্তু প্রচুর জিনিস, পিঠা খেলাম, মোচাটা এত বড় একটা জিনিস উনি খুব দ্রুত সময়ের মধ্যে করেছেন এবং আমাদের জন্য অপেক্ষা করছে এতক্ষণ, তার জন্য আমি কৃতজ্ঞ। কারণ আমরা কথা দিয়ে ঠিক সময় মতো আসতে পারিনি, তারপর আপু ব্যবস্থাটা করে ফেলছে। চলেন আমরা মোচাটা উন্মোচন করি। এটা খুব ইন্টারেস্টিং। আপু একটা ফুল দিয়েছে, এটা কিসের ফুল আপু? এটা আর্টিফিশিয়াল, এটা একটা কাঁচা ফুল দিই আমরা, গোলাপ দিই, গোলাপ নর্মালি দেওয়া হয়, হ্যাঁ, বাট আজকে এটা দেওয়া হয়েছে, এটা তন্নির জন্য। মোচা খাওয়ার থেকে এটা উন্মোচন করে কি কি আছে ভেতরে, কিভাবে রাখা আছে, এটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে। এই যে কলা পাতাটা সরিয়ে নিলাম, এখন এক পাশ থেকে এদিকে নেই, এই যে আস্তে আস্তে বের হচ্ছে। ও ওয়াও! তার থেকে বড় কথা যে এটা বানানোর পরও এভাবে ঠিক এক্স্যাক্টলি আপু যেখানে যা প্লেস করেছিল ওইভাবে সাজানো আছে। তারপরে এখানে এটা আপু কি আলুর চপ? আলুর চপ রয়েছে, এখানে ডিম চপ দেখেন আপনারা, এটা হচ্ছে কাবাব। এই কাবাবটা নর্মালি মোচাতে থাকে না, এটা আপু আজকে এক্সট্রা দিয়েছে। এটাকে বলে দুরুস খুরা, আস্ত একটা মুরগি। আমি এর আগে খেয়েছি, এই জন্য নামটা আমার মনে আছে। এখানে সম্ভবত কি ভর্তা? শুটকি ভর্তা। এটা শিম ভর্তা, আর এখানে মরিচ ভর্তা। আর এখানে দুটো মাছ দেখতে পাচ্ছেন আপনি, কি মাছ? মাছটা বড় দিই, বড় পাই না, এই জন্য আমি ছোট মাছ। বাট এটা কি মাছ? এটা হচ্ছে আমাদের নদীরই একটা মাছ, নদীর মাছ। হ্যাঁ হ্যালো। তো এখানে 2 পিস মাছ যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আপু নর্মালি এর থেকে বললো যে সাইজ আর একটু বড় মাছ দেয়, আজকে পাওয়া যায়নি, এই জন্য এই মাছটা দিয়েছে। এর সাথে আরও 2টা জিনিস আছে, একটা হচ্ছে এই যে চিংড়ি মাছ, যেটা বাইরে ছিল, এটা ভেতরে দেওয়া ছিল না। আর এই যে দুরুস খোড়ার যে রোস্টটা, সেই রোস্টের ঝোল, এই যে মুরগিটা যেটা আস্ত মুরগি, সেটার এই কলিজাটা এখানে আছে, চামড়া আছে, পা আছে, এইগুলো আমার আরও বেশি ভালো লাগে। দেখেন এরকম লোভনীয় একটা খাবার সামনে নিয়ে বেশিক্ষণ ওয়েট করা সম্ভব না, চলেন আমরা খাওয়া শুরু করি। একে তো হচ্ছে আপু বাসায় বানায়, হ্যাঁ অবশ্যই উনি এটা বিক্রি করেন, কিন্তু এর ভেতরে অনেক জিনিস আছে যেটা উনি নিজে উৎপাদনও করেন। যেমন এই শিমটা, এটা ওনার এই শিম ভর্তাটা যেটা করেছেন ওটা নিজের গাছের শিম দিয়ে, এবং উনি একটু আগে আমাদেরকে বললো যে এই কলা পাতাটা কিন্তু ওনার প্রচুর পরিমাণে লাগে, এগুলো যে উনি সেল করার কারণে। তো এই কলা গাছও কিন্তু উনি লাগিয়েছেন যাতে করে বাইরে থেকে আনতে না হয়। তো ভর্তাগুলো আমি আসলে একটু নিচের দিকে নামিয়ে নিচ্ছি, তাহলে সার্ভ করতে সুবিধা হবে। এইটা হচ্ছে বিন্নি চালের ভাত, এই যে আঠালো ভাতটা। এর আগের বার অনেকেই বলেছিলেন আঠালো ভাত অনেকে খেতে পারেন না, এরকম কমেন্ট আমি দেখেছি কয়েকটা। হ্যাঁ আসলে অনেকে খেতে পারেন না, তবে এটা হচ্ছে ট্র্যাডিশনাল মোচা, এটা দিয়েই তৈরি হয় এবং এই এলাকার মানুষজন সহ অনেকেই এটা খুব পছন্দ করেন। আমি নিজেও বিন্নি চালের এই ভাতটা খুবই খুবই পছন্দ করি। আর এদিকে মাছ আছে, এখানে একটু কালাভুনা আছে, 1 পিস কালাভুনা দিয়ে দিলাম। আর মুরগিটা হচ্ছে হাত দিয়ে ভাঙতে হবে, তো মুরগিটা আমি পরে দিচ্ছি। আগে ভর্তা দিয়ে শুরু করি, যেহেতু ভর্তা আছে। বিন্নি চালের ভাত, নারকেলটার কারণে আরেকটু ইউনিক মনে হচ্ছে আমার কাছে। চলেন প্রথমে আমি এটা কি ভর্তা যে নিলাম জানি না, বিসমিল্লাহির রহমানির রহিম। ও ওয়াও, এটা হচ্ছে মাছ ভর্তা নিয়েছি এখন। ট্র্যাডিশনাল খাবারের প্রতি আমার ভালো লাগাটা হচ্ছে এই কারণে, যে অঞ্চলেরই হোক সেই খাবারে একটা অন্যরকম স্বাদ থাকে, এটা এক্সপিরিয়েন্স করলে বোঝা যায়। সবার ভালো লাগবে তা বলছি না, তবে বেশিরভাগই ভালো লাগবে। চিংড়ি ভর্তাটা জাস্ট অসাধারণ। এটা হচ্ছে আপুর গাছের সিম দিয়ে ভর্তা, এটা একটু খাওয়া যাক। আমি ভেবেছিলাম যে চিংড়িটা বেশি মজা, সিমটা ওটার থেকেও মজা। এটা হচ্ছে ডিম চপ, সিম্পলভাবে বানানো, খাওয়া যাক। ডিম চপ আমি অনেক জায়গায় খেয়েছি, বাট এটা হবে ওয়ান অফ দ্য বেস্ট। আপুর রান্না মজা, যে কটা আইটেম মুখে দিয়েছি প্রত্যেকটাই বেশ ফ্লেভারফুল। এটা হচ্ছে এই যে নদীর মাছ যেটা ছিল আমরা ভেঙে নিয়েছি। আপু যদিও বলেছে সাইজ ছোট, আসলে খুব ছোট না, ভালোই বড়। 4 জন মিলে একটা মাছ শেষ করতে কষ্ট হয়ে যাবে। স্বাদটা একটা রুই মাছের কাছাকাছি। মাছটা হচ্ছে ভেজে হালকা করে ভুনা করা। মাছের নামটা আমি জানি না, আপুও বলতে পারেনি, তবে মাছটা খেয়ে আমার কাছে মনে হচ্ছে এই মাছের স্বাদটা একটু কাছাকাছি হবে রুই মাছের মতো আর কি। এই দুরুস্করা যে মুরগি, এটা হচ্ছে ভেঙে খাওয়াই একটা বেশ দুষ্কর একটা ব্যাপার। হ্যাঁ মানে হাত দিয়ে না ভাঙলে এটা আসলে ইয়ে হয় না।
আগের বারও আমি এরকম হাত দিয়ে দিয়ে ভেঙেছি। আমি একটু অল্প পরিমাণে নিব। তো মুরগি যেহেতু নিয়েছি, আমি হচ্ছে এর সাথে একটু এই যে আমাদের যে মুরগির রান্নার ঝোলটা ছিল সেটা একটু নিব। এখানে এই মুরগিটার চামড়া আছে, আমার চামড়া অনেক পছন্দ। এই যে একটু চামড়া পেয়েছি, এই যে আরেকটু চামড়া পেয়েছি। এটা ব্রয়লার মুরগি কিন্তু না, এটার চামড়াটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা ব্রয়লার মুরগি হবে না, অন্য মুরগি হবে। তো ওই রোস্টের যে ঝোলটা ছিল সেটা দিয়ে চলে একটু খাওয়া যাক। এটা রোস্টের মানে সচরাচর আমরা ঢাকায় যেটাকে রোস্ট বলি, রোস্টের যে খুব ঘন একটা ঝোল থাকে, ইটস নট লাইক দ্যাট। এটা একটু পাতলা কিন্তু এটা স্বাদ, ও মাই গড। আমি কিভাবে এটাকে বুঝা এক্সপ্লেন করি, অনেক ঝাঁঝালো না, অনেক বেশি মশলাদার না, কিন্তু অনেক বেশি সুস্বাদু। এবং এই স্বাদটা কিসের? খুব হালকা মশলা যদি পরিমাণ মতো আসে এবং তার সাথে অন্যান্য উপাদান যদি ঠিক থাকে, তখন যে একটা পারফেক্ট ব্যালেন্সের একটা স্বাদ হয় না, এটা ওই রকম স্বাদ। একই সাথে আপনি অনেক সুস্বাদু একটা খাবার মনে হবে মুখে দেওয়ার পরে, এবং সেই সাথে আপনি এটা অনুধাবন করবেন যে আপনি যে খাবারটা খাচ্ছেন এটা কোনো হোটেল রেস্টুরেন্টের খাবার না, এটা একটা বাসায় যত্নে রান্না করা খাবার। অ্যামেজিং, এটা খুবই দুর্দান্ত স্বাদের। এই সিম ভর্তা আর হচ্ছে এই আমি যে মুরগির যে ঝোলটা খেলাম, এই দুইটা আমাকে রীতিমতো মুগ্ধ করেছে অনেস্টলি। একটু মাংস নিয়ে নিয়েছি, চলেন মাংস, একটু চামড়া, ঝোল আর বিনি চালে ভাত। মোচার কথা বাদ, ওয়ান অফ দ্য বেস্ট মুরগির তরকারি আমার খাওয়া, ওয়ান অফ দ্য বেস্ট। আমার ঝোলটা খেয়ে মনে হচ্ছে আমি আরও একটু ওই মুরগির ঝোলটা নিয়ে ওইগুলো দিয়ে আরও একটু ভাত খাই। খুবই মজা, এটা আসলে খুবই মজা। যাই হোক, চলেন আমরা চিংড়ি মাছটা খাইনি, একটু চিংড়ি মাছ, এই যে ছোটো চিংড়ি দিয়ে আমি একটু বিন্নি ভাত দিয়ে, এটা ভোনা করা, এটা দিয়ে একটু খাওয়া যাক। আমি আবারও বলি ভাই, আমি এটা বলছি না মোটেও যে সবারই সিমিলার টাইপের রিয়াকশন হবে, সবাই এত মজা পাবে, কিন্তু আমি বেশ কয়েকটা আইটেম খেয়ে অনেক বেশি মজা পেয়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। ওনার রান্নার বিশেষ যে ব্যাপারটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে ওনার কোনো রান্নাতেই মশলার একদম কোনো আধিক্য নেই, অল্প মশলা, সিম্পলভাবে রান্না করা, কিন্তু প্রত্যেকটা রান্নায় ওনার দক্ষতা এত ভালো, স্বাদ অনেক ভালো। কালাভুনাটা খেয়ে দেখি, কালাভুনার ঝোলটা দিয়ে মাখাইছি। কালাভুনা অত ঝোল নেই, ওই গায়ের সাথে যতটুকু লেগে আছে এই হচ্ছে কালাভুনা, বেশ সুন্দর নরম হয়েছে। চলেন একটু কালাভুনার এই যে ঝোল আর মাংস একসাথে নিয়ে খাওয়া যায়। আমি নর্মালি যে কালাভুনা আমরা খাই, আমার তো কালাভুনা বাসায় রান্না করে খাওয়া হয় নাই, আমি বিভিন্ন রেস্টুরেন্ট থেকেই খেয়েছি। তো সচরাচর যে সমস্ত রেস্টুরেন্টে খাই ওইখান থেকে ওই যে কালো জিরা দিয়ে কালাভুনাটা বানায়, ওটার একটা কালো জিরার ঘ্রাণ থাকে, এইখানে ওই ঘ্রাণটা নাই। কালাভুনাটা একদম ইউনিক, আমি এই স্বাদের কালাভুনা এর আগে আমার খাওয়া হয়নি। মুনা আপু শুধু একজন মানুষ নন, তিনি একজন জীবন্ত গল্প, ভাঙা স্বপ্ন থেকে উঠে দাঁড়ানোর গল্প। যেদিন তার পৃথিবীটা থেমে গিয়েছিল, সেদিন হয়তো তিনি চাইলেই ভেঙে পড়তে পারতেন, সবকিছু ছেড়ে দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। চোখের জল মুছে কষ্টকে বুকের ভেতর লুকিয়ে তিনি বেছে নিয়েছেন লড়াই করার পথ। রান্নাঘরের ছোট্ট চুলা থেকে শুরু করে আজকের এই অনলাইন দুনিয়ায় তার প্রতিটি পদক্ষেপই ছিল সাহসের, প্রতিটি খাবারের পেছনে লুকিয়ে আছে না বলা হাজারটা গল্প। আমরা যখন তার বানানো খাবার দেখি, স্বাদ নেই, হয়তো ভাবি এটা শুধু একটা ব্যবসা, কিন্তু আসলে এটা তার নতুন স্বপ্নের রং। একজন নারী যিনি হারিয়েছেন অনেক কিছু কিন্তু হার মানেননি কখনো। এই গল্প আমাদের শেখায় জীবন যতই কঠিন হোক, শেষ বলে কিছু নেই। যদি ইচ্ছে থাকে, যদি সাহস থাকে, তাহলে শূন্য থেকে আবার শুরু করা যায়। আমি এই জায়গাতে বসে এতক্ষণ খাওয়া দাওয়া করেছি, তো আমি এখানে দেখছিলাম যে কিছু ফ্রেম আছে, তো আমি অত মনোযোগ দিয়ে তখন বুঝি নাই যে এখানে কি আছে, কারণ খাবার সুস্বাদু ছিল, খাবার খাওয়ায় ব্যস্ত ছিলাম। তো এখন যখন উঠে চলে যাব, এখন চোখে পড়লো যে আমার পিছনে কিন্তু এটা হচ্ছে উমেন ট্যুরিজম লিডার্স অ্যাওয়ার্ড, রেহেনা পারভিন, মুনা আপু, তারপর এখানে মুনা চৌধুরী GYEC বেস্ট উমেন এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড, এখানে আছে GEC মিট অ্যান্ড গ্রিটের অ্যাওয়ার্ড। একজন মানুষের সফলতা যখন আসে এবং তাকে যখন
এভাবে সম্মানিত করা হয়, এটা দেখতেও ভালো লাগে। এক্সপিরিয়েন্সটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি এখানে এসে আপু কীভাবে রান্না করে দেখলাম, ওনার গল্প শুনলাম। মুনা হেসেলের খুব মজার মজার খাবারও খেলাম, আপনাদেরকে দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। মুনা হেসেল পেজের লিঙ্কটা আমার ফেসবুকে প্রথম কমেন্টে এবং ইউটিউবে ডেসক্রিপশন বক্সে থাকবে, মেনশন করা থাকবে, দেখে আসতে পারেন, ওনার পেজ থেকে ঘুরে আসতে পারেন। ভালো থাকবেন। যারা আমার মতো বাইরে খাওয়া দাওয়া করেন অবশ্যই এক্সারসাইজ করবেন, নিজেকে সুস্থ রাখবেন। আপনাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।